ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সোহরাব হোসেন বলছিলাম। আজকে আমরা এমআরসিপি পার্ট ওয়ান প্রিপারেশন, স্পেশালি অক্টোবর আমরা যারা টার্গেট করছি, 2024 সালে অক্টোবরে যারা পরীক্ষা দিব আর কি, অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশনটা নিলে আমরা ইজিলি প্রিপারেশনটা নিতে পারবো এবং খুব স্মুথলি পাস করতে পারবো। হ্যাঁ, এই বিষয়টা তারপরে যে জিনিসগুলো জানতে হয় সেটা হচ্ছে এমআরসিপি পরীক্ষা দিতে গেলে কি কি জিনিসপত্র লাগবে লাগবে না, বা কোন জিনিসগুলো আমি পড়বো, আমি কিভাবে পরীক্ষাটা দিতে হলে আমার কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বা রয়্যাল কলেজের সাথে আমি কিভাবে কমিউনিকেশন রাখবো, এই টোটাল A to Z যত কিছু আছে আমি আমি ডিসকাশন করবো। হ্যাঁ, ডিসকাশন করার পরে আপনাদের যদি কোনো কিউরিওসিটি থাকে, কোনো কিছু জানার থাকে, ডেফিনেটলি আমাকে আস্ক করবেন যে এই বিষয়টা ভাই একটু যদি বলেন ভালো হয়, বা ওই বিষয়টা বললে ভালো হয়। সো এটা হচ্ছে আমি একদম লাস্টের দিকে শুনবো আর কি, আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে। হ্যাঁ, আই হোপ দ্যাট আমার টোটাল সেশনটা শেষে খুব একটা আপনাদের কোশ্চেন থাকবে না, সবগুলি মানে কিউরিওসিটি যা আছে সবগুলি টপিকে আমি কিন্তু আলোচনায় নিয়ে আসবো। তারপরও যদি কোনো কিউরিওসিটি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা অনগোয়িং পার্টও আপনি কোশ্চেন করতে পারবেন, অথবা লাস্টের দিকে করলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো স্পেশালি আমরা এমআরসি পার্ট ওয়ান প্রিপারেশনের জন্য, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনেক টাকার পরীক্ষা। হ্যাঁ, যেমন আমরা বাংলাদেশের পরীক্ষাগুলো যখন অ্যাটেন্ড করি, অ্যাটেন্ড করলে এখানে হয়তো 10-11 হাজার টাকা সর্বোচ্চ লাগে। হ্যাঁ, এর বেশি কিন্তু লাগে না। তো এমআরসি পরীক্ষা দিতে গেলে পার্ট ওয়ান পরীক্ষাতে অ্যারাউন্ড আপনার 85 থেকে 89 থাউজেন্ড টাকার মতো চলে যায়। এর সাথে হচ্ছে প্রিপারেশন নেওয়া, তারপরে বই টই কিনা, মানে সামগ্রিক সবকিছু মিলে দেখা যায় আপনার 1 লাখের উপরেই কিন্তু আপনার টাকা প্রায় লেগে যায়। সেজন্য এই একটা পরীক্ষা যদি আমি দিতে চাই, আমাকে ওইভাবেই, হ্যাঁ, স্পেশালি হচ্ছে মানে প্রিপেয়ার থাকতে হবে যেন আমার টাকাটা নষ্ট না হয়। কারণ হচ্ছে গিয়া যে একবার যদি পরীক্ষাটা খারাপ হয়ে যায়, তখন মেন্টালি এতটা ডিপ্রেসড হয়ে যায় যে আরেকবার পরীক্ষাটা অ্যাটেন্ড করার জন্য আর ইচ্ছা থাকে না। কারণ এতগুলো টাকার পরীক্ষা, তার সাথে হচ্ছে মেন্টাল স্ট্রেস। যেমন আমরা তো অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দেই, ওইগুলোতে মেন্টালি যতটা স্ট্রেস পড়ে তার চেয়ে বেশি আমার সেই পরীক্ষাতে কিন্তু স্ট্রেসটা বেশি পড়ে। তো একদম পারফেক্ট ওয়েতে কিভাবে আমরা পড়লে আমরা এই জাস্ট হচ্ছে প্রিপারেশনটা পারফেক্ট করতে পারবো, এবং জাস্ট হচ্ছে আমরা ফার্স্ট টাইমই পাস করতে পারবো, সেভাবে হচ্ছে আমাদেরকে আগাইতে হবে। প্রথম কথা হচ্ছে যে অনেকে বলে আমি হচ্ছে জাস্ট হচ্ছে ইন্টার্নি করি, অথবা রিসেন্টলি পাস করছি, অথবা জাস্ট ইন্টার্ন শেষ করলাম, অথবা অনেকে আছে আপনাদের মধ্যে বলে থাকেন যে আমার প্রায় 5 বছর 6 বছর স্টাডি গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার দ্বারা কি এটা পসিবল কিনা। তো এটার আনসারের ক্ষেত্রে আমি যদি বলি, সেটা হচ্ছে যারা একদম জাস্ট হচ্ছে এমবিবিএস পরীক্ষা পাস করছে, ইন্টার্নিতে জয়েন করছে, তাদের জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এমআরসিপি তথা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়া। কারণ এমবিবিএস পাস করার সাথে সাথে তার এমবিবিএস রিলেটেড যে আহ, মানে নলেজটা, সেটা কিন্তু বেশ ভালো থাকে। আর স্টাডি গ্যাপ পড়লে ডেফিনেটলি তার কিছুটা ল্যাকিংস তৈরি হয়ে যাবে। তবে যদি সে কনসিস্টেন্টলি লেগে থাকে, তাহলে সে স্টাডি গ্যাপটা থাকবে না। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি এমবিবিএস পাস করছি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 2015 সালে। তো 5 বছর পরে গিয়ে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে আসছি। আর 2021 সালে হচ্ছে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়ার জন্য আমি প্রিপারেশন নিই। তার মানে আমার স্টাডি গ্যাপ ছিল 5 বছর। 2021 সালে আমি হচ্ছে এমআরসি পার্ট ওয়ান পরীক্ষা দিই, পাশ করছি। তারপরে 2021 সালে আমি হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান দিই, পাশ করছি। 2021 সালে এমআরসি পার্ট টু পরীক্ষা দিই, পাশ করছি। 2021 সালে 42 বিসিএস পরীক্ষা দিই, পাশ করছি। এখন মাঝখানে দেখেন আমার কিন্তু বিসিএস ও গেছে, 39 বিসিএস গেছে, আরো অনেকগুলো বিসিএস গেছে 5 বছরে। তারপরে হচ্ছে আমি কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় অ্যাটেন্ড করি নাই বা দেইও নাই। তাহলে আমার মাঝখানে কিন্তু 5 বছরের একটা স্টাডি গ্যাপ ছিল। কিন্তু আমি জাস্ট হচ্ছে উইদিন 5 মান্থ, মানে 5.5 মাসের মতো সময় নিয়ে পার্ট ওয়ান পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিয়েছিলাম। তো পরপর পার্ট ওয়ান পরীক্ষা পাশ করি, তারপর পার্ট টু পাশ করি, এফসিপিএস পার্ট ওয়ানও পাশ করি, এবং 42 বিসিএসও হয়। তার মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে, বলার অর্থ হচ্ছে এটা, যে স্টাডি গ্যাপ থাকুক আর না থাকুক, এটা কোনো কোনো ম্যাটার ক্রিয়েট করে না। ম্যাটার হচ্ছে আপনি এখন থেকে আপনার পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন মানে করার আগ পর্যন্ত কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, কিভাবে সময়টা ইউটিলাইজেশন করবেন। এটা হচ্ছে এখন মেইন ইস্যুস। বুঝতে পারছেন, এটা হচ্ছে মেইন ইস্যুস। আপনার স্টাডি গ্যাপ আছে, এটা কোনো ফ্যাক্টর না। আপনি এখন যে কাজগুলো করতে হবে, যেভাবে আমরা আগাবো,
এই জাস্ট হচ্ছে আমাদের এই সিকোয়েন্সটাকে আপনি ধরে আগাইতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি জাস্ট হচ্ছে দুই সপ্তাহ মানে দুইটা তিনটা সিস্টেম পড়লাম, তারপরে একটা সিস্টেম গ্যাপ দিলাম, বা পড়লাম পড়লাম না, তাহলে কিন্তু আসলে মানে ইউজুয়ালি প্রিপারেশন কোনোভাবেই আপনি পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন তুলতে পারবেন না। একটা কথা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুরু করলে যদি মাঝখানে আপনি জাস্ট হচ্ছে বেশি না 15 থেকে 20টা দিন আপনি গ্যাপ দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার এই পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনটা 6 মাস আরো পিছিয়ে গেছে। অর্থাৎ আপনার মোটামুটি 5.5 বা 5 মাস থেকে 6 মাস সময় একদম ডেডিকেশন নিয়ে, ফুললি ডেডিকেশন নিয়ে আপনাকে পড়ার মধ্যে লেগে থাকতে হবে। এখন বলতে পারেন আসলে ভাইয়া চাকরি করি, এত সময় কোথায় থেকে পাবো, কিভাবে ম্যানেজ করবো? চাকরি এই স্টেজে আসলে সবাই করে, মানে হয়তো হাতে গোনা দুই একজন ছাড়া মানে কেউ বাদ নাই যে চাকরি করে না। সবাই চাকরি করে, সবার ফ্যামিলি আছে, সবার সবকিছুই আছে, তার সাথেই আপনাকে হচ্ছে এই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোট কথা। এখন কথা হচ্ছে আমি পড়বো কিভাবে। আমার কথা হচ্ছে আমরা যেভাবে আগাবো সেই আগানোর সিস্টেমে আপনি যখন গাড়িতে থাকবেন, আপনি যখন হাসপাতালে থাকবেন, আপনি যখন হাঁটবেন, আপনি যখন বসে থাকবেন, আপনি অলওয়েজ হচ্ছে আমার লেকচার শুনতে থাকবেন। যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন, লাইভ ক্লাস শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, সেই ক্লাসটা শুনতে থাকবেন। মুদ্রা কথা কোনো সময় হচ্ছে নষ্ট করা যাবে না, একদম A to Z লেগে থাকতে হবে। আর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ আমি আছি, প্লাস আপনারা যারা আছেন। এখানে অনেকে বলতে পারেন আমার রিডিং পার্টনার নাই, আমার এটা নাই ওইটা নাই। রিডিং পার্টনার লাগবে না, এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে রিডিং পার্টনার, এবং আমি নিজেই আপনাদের রিডিং পার্টনার হিসেবে থাকবো। সো আপনি আমাকে, আপনার এখানে যারা আমাদের যারা কোর্সে যারা আছে এনরোলমেন্ট করা, তাদেরকে যদি আপনি রিডিং পার্টনার নেন, দ্যাটস এনাফ, আর কাউকে লাগবে না। আমরাই আপনার রিডিং পার্টনার, আমরাই আপনার সাথে এই টোটাল জার্নিতে হচ্ছে থাকবো। এই জন্য কোনো রিডিং পার্টনারের দরকার নেই। হ্যাঁ, এখন যদি ধরেন আপনার পরিচিত একজন থাকলো, তাহলে ডেফিনেটলি এটা ভালো অনেক কিছু। যেমন আমরা তো একটা ক্লাস টাইমের সাথে সাথে থাকবো, কিন্তু একজন পরিচিত কেউ থাকলে আপনার বাকি স্টাডি সময়টা সে আপনাকে অনেক সময় বুস্ট আপ করবে। একটা জিনিস হয়তো বুঝতে পারতেছেন না পড়ার সময়, তাকে জিজ্ঞাসা করলে এটা এটা ডেফিনেটলি ভালো। তো স্টাডি পার্টনার না থাকলেও কোনো সমস্যা নাই, আর থাকলে হ্যাঁ এটা অবশ্যই ভালো। তো এখন কথা হচ্ছে আমরা এই এমআরসিপি পার্ট 1 প্রিপারেশন নিতে গেলে কি কি জিনিস পড়বো। আমাদের প্রিপারেশনটা থাকবে একদম মানে কনসাস কনসাস থাকবে, কিন্তু ইলাবোরেটলি হবে। জিনিসগুলো হচ্ছে হাতের মুঠে থাকবে, এলোমেলো থাকা যাবে না। এলোমেলো থাকলে পরীক্ষার আগে আসলে মানে স্পেশালি যেটা হয় গিয়া যে আমরা রিভিশন দিতে গিয়ে প্রবলেমে পড়ে যাই। আমি যখন কোচিং শুরু করি 4টা জিনিস নিয়ে আমি মেনলি হচ্ছে এমআরসিপি প্রিপারেশনে আমি শুরু করি এবং পড়াই। তার মধ্যে একটা হচ্ছে আমাকে থিওরি বুক পড়তে হবে, ঠিক আছে? থিওরি বুকের মধ্যে অনেক থিওরি বুকে আছে। একটা হচ্ছে খালেদার মাগরাবির একটা বই আছে, অনেকে নোটস আছে, অনেকে পাস মেডিসিন থিওরি আছে। এগুলো মোরলেস একটা আরেকটার সাথে সেম জিনিস, ঠিক আছে? তবে কথা হচ্ছে আমি খুব ইজিলি যেভাবে প্রিপারেশনটা তুলতে পারবো সেই বইটা নিয়ে আমাকে আগালে হচ্ছে বেস্ট। খালেদার মাগরিবের যে বইটা আছে, বইটা হচ্ছে কিছুটা কনসাইজ করা আছে এবং জিস্ট পয়েন্ট গুলো দেওয়া আছে, প্রিপারেশন নেওয়াটা ইজি হয়। আর নোটসের ক্ষেত্রে যদি বলি, সেটাও অবশ্যই খালেদার মাগরিবি থেকে ভালো বই, কিন্তু এটা এত ইলাবোরেট করে লেখা যে জিনিসটা আমি পরীক্ষার আগে যদি আমি আউটপুট নিয়ে আসতে চাই, তাহলে পরীক্ষার আগে এত বড় একটা বই আসলে রিভিশন দেওয়া সম্ভব হয়ে ওঠে না। স্পেশালি মাগরাবি বইটা ইটসেলফ প্রায় 1300 পেজের মতো, তো এটা তো ছোট বই না, অনেক বড় বই কিন্তু, হ্যাঁ। তো এই জন্য আমরা মোটামুটি কনসাস একটা বুক যেটার মধ্যে সবকিছুই আছে, সেই বইটা আমরা পড়বো। সেটা হচ্ছে মাগরাবি। আমি লেকচার দিব, সেই লেকচারটা আমরা পড়বো। তারপরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল থাকবে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক আর পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। এই তিনটা হচ্ছে সিমালটিনিয়াসলি আমরা পড়বো, ঠিক আছে? সিমালটিনিয়াসলি এই তিনটা হচ্ছে আমরা পড়বো। আর লাস্টলি হচ্ছে বিগত বছরের কোশ্চেনের এমআরসি পরীক্ষার যে কোশ্চেন গুলো আসছে, সেই কোশ্চেন ব্যাংকটার নাম হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংক, অথবা রিকল কোশ্চেন ব্যাংক এটাকে বলা হয়ে থাকে। এই পাস পেপারস অথবা রিকল কোশ্চেন ব্যাংকটা সাধারণত পরীক্ষার 1.5 মাস আগে অথবা 1 মাস আগে পড়া শুরু করতে হয়। একটানা 20-25 দিন পরে এই পাস পেপার কোশ্চেন ব্যাংক তথা রিকল কোশ্চেন গুলো, মানে বিগত বছর যে পরীক্ষা কোশ্চেন আসছিল আর কি, সেগুলো পড়ে তারপরে হচ্ছে আমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করব। এখন আমাদের যে ইয়েটা মানে আমরা যেভাবে অ্যাকচুয়ালি এমআরসি প্রিপারেশনটা শুরু করব পার্ট 1 পরীক্ষার জন্য, সেক্ষেত্রে আমরা অলরেডি, যেটা আপনারা অলরেডি জানেন, যে আমাদের এখানে মাগরাবি, স্পেশালি মাগরাবিটা আমি সাধারণত থিওরি ক্লাসটা পড়ানো হয় মাগরাবি থেকে, এবং এই মাগরাবির ক্লাসগুলো হচ্ছে আমি রেকর্ড করে দিয়ে দিই।
আর পাস টেস্ট এন্ড পাস মেডিসিনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হচ্ছে লাইভ ইন্টারেক্টিভ সেশন হবে। এবং লাইভ ইন্টারেক্টিভ সেশন শেষে ওই ক্লাসটা গ্রুপে, যে যে গ্রুপ আছে পাস টেস্ট গ্রুপে পাস টেস্টের ক্লাস, এবং পাস মেডিসিনের গ্রুপে পাস মেডিসিনের ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকবে। কেউ যদি লাইভ ক্লাস কোনোভাবে মিস করে যান, তাহলে সে হচ্ছে ওই পাস টেস্ট এবং পাস মেডিসিনের গ্রুপে আপনার রেকর্ডেড থাকবে ক্লাসটা, মানে একটু সময় নিয়ে নিজের মতো করে ওই ক্লাসটা হচ্ছে দেখে ফেলতে হবে। এখন আমাদের যে পাস টেস্ট পাস মেডিসিন এইগুলো প্লাস হচ্ছে মাগরাবি, এগুলো হচ্ছে আমি কিভাবে পড়াবো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম। তারপরে আমি আপনাদেরকে একটু পাস টেস্ট পাস মেডিসিনের রুটিনটাকে হাইলাইট করে আমি একটু দেখাই দিব যে আসলে আমরা কিভাবে শুরু করবো আর কি, হ্যাঁ, প্রিপারেশনটা। আমি জাস্ট হচ্ছে রুটিনটা একটু নিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি রুটিনটা দেখায় দেখে যে কিভাবে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আগাবো বা পড়বো আর কি, হ্যাঁ। যেমন দেখেন এখানে এটা হচ্ছে আমাদের খালেদা মাগরাবি যে ব্যাচটা আছে, এই ব্যাচটাতে আমাদের এখানে থিওরি ক্লাসটা পড়াবো প্লাস হচ্ছে এক্সাম নিব, হ্যাঁ। একটা সিস্টেমে থিওরি যখন শেষ হবে সেই সিস্টেমের হচ্ছে এক্সাম নিব লাইক দ্যাট। আমাদের প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে রিমাটোলজি, হ্যাঁ। এই রিমাটোলজি ক্লাসটা হচ্ছে আমরা 2 তারিখ থেকে স্পেশালি 9 তারিখ, প্রায় এখানে 9 দিন আছে। এই 9 দিন রিমাটোলজির আমার 6টা লেকচার আছে। 6টা লেকচার হচ্ছে আপনারা দেখবেন এই 9 দিন, যে যে কোনো সময় পারেন, মানে কেউ সকাল বিকাল রাত দুপুর, অর্থাৎ আপনার 24 ঘন্টার মধ্যে যখনই সময় হয় তখনই আপনি হচ্ছে এই রিমাটোলজির থিওরি ক্লাসগুলো হচ্ছে আপনি করবেন। এখন এই থিওরি ক্লাসগুলো আমি একটাই বলছি, আপনার যখন হসপিটাল ডিউটি থাকবে, আপনার যখন বাসে থাকবেন, আপনি যেখানেই থাকুন না কেন, কানের মধ্যে একটি ইয়ারবাড দিয়ে রাখবেন আর পকেটের মধ্যে মোবাইল চলতে থাকবে, আপনি দরকার হলে ক্লাস শুনতে থাকবেন। মানে মোট কথা আপনাকে মানে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। এখন কিছু টার্গেট আপনি সেট করতে হবে, যেমন রিমাটোলজি ক্লাসে টোটাল ডিউরেশন দিচ্ছে 9 দিন। আপনি টার্গেট রাখবেন 5 থেকে 6 দিনের মধ্যে সবগুলো ক্লাস একবার দেখে ফেলার জন্য। তারপরে ট্রাই করবেন আরো 2 থেকে 3 দিন বা 3 দিন যদি সময় থাকে, সেই 3 দিন সময় নিজের মতো করে আবার থিওরিটাকে একটু রিক্যাপ করা, একটু রিভাইজ করে ফেলা। তাহলে এই 9 দিনে রিমাটোলজি থিওরিটা একদম টোটালি আপনার হাতের কাছে চলে আসবে। আমার লেকচার গুলো এমন ভাবে গোছায় দেওয়া আছে, জাস্ট যদি 1-2 বার শুনেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে টোটাল জিনিসটা কিভাবে কোশ্চেন আসে পরীক্ষায় এই জিনিসটা আপনার ক্লিয়ার হবে। তাহলে আমরা 2 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা হচ্ছে রিমাটোলজি থিওরি ক্লাস করবো। তারপরে যখন 9 তারিখের পরে দ্যাট মিনস হচ্ছে যখন 10 তারিখ চলে আসবে, দ্যাট মিনস 10, 11, 12, হ্যাঁ, মে মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, এটা হচ্ছে পাস মেডিসিন ব্যাচের রুটিন আর কি। এবং সেম আমাদের যে পাস টেস্টের রুটিনটা আছে এটা হচ্ছে দেখেন রিমাটোলজি 10, 11, 12, অর্থাৎ 10, 11, 12 তারিখে আমরা পাস টেস্ট এন্ড পাস মেডিসিন পড়বো। এবং এই ক্লাসটা হবে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। পাস টেস্টের যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা 7:30টায় শুরু করব বাংলাদেশ টাইম, সন্ধ্যা 7:30টায় শুরু করব। 7:30টা থেকে 9টা, ঠিক আছে, 9টা বা 9টা 10 বাজতে পারে, এর মধ্যে হচ্ছে আমাদের রিমাটোলজির একটা ক্লাস শেষ হবে। তো আমি পর পর 3 দিন হচ্ছে রিমাটোলজি, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ পাঁচ টেস্টের ক্লাস নিব সন্ধ্যা 7:30 মিনিটে। তারপর হচ্ছে 7:30 থেকে 9টা বা 9টা 10 পর্যন্ত। তারপর রাত 10টা থেকে আবার 11:30 পর্যন্ত হচ্ছে একই দিনে আমরা হচ্ছে পাঁচ মেডিসিনের ক্লাসটা করব 10, 11, 12 তারিখ। অর্থাৎ 10টা থেকে 11:30 বা 11টা 40 বা 35 পর্যন্ত সাধারণত আমাদের ক্লাসটা থাকে আর কি পাঁচ মেডিসিনে। তো পরপর 3 দিন অর্থাৎ 10, 11, 12 তারিখ হচ্ছে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের যে কোশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে আমরা পড়া শেষ করব। শেষ করার পরে তারপরের দিন মানে 13 তারিখ হচ্ছে স্পেশালি আমরা রিমাটোলজির উপরে এমআরসিপি তে যে কোশ্চেনটা আসে যে প্যাটার্নে, সেই প্যাটার্নের উপর বেসিস করে আমরা 50টা কোশ্চেনের উপর একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা দিব হচ্ছে 13 তারিখ। ওকে, 13 তারিখ যে পরীক্ষাটা আমি দিব, সেই পরীক্ষাটা নিব, এটা হচ্ছে রেসপেক্টিভ গ্রুপ, স্পেশালি আমাদের মাগরাবি গ্রুপ ব্যাচ, যে ব্যাচটা আছে সেই ব্যাচের মধ্যে হচ্ছে পরীক্ষাটা হবে। এবং পরীক্ষার কোশ্চেন আমি সাধারণত রাত 8টার সময় দিব। এর থেকে 24 আওয়ার্স এর মধ্যে আপনারা ট্রাই করবেন যে পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য। তাহলে 24 আওয়ার্স এর মধ্যে পরীক্ষাটা দিলে যে কাজটা করব যে 24 ঘন্টা পরে আমি সবার রেজাল্ট নিয়ে একটা সেন্ট্রাল রেজাল্ট করব, সিরিয়াল অনুসারে, যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে, এরকম সিরিয়াল করে একটা রেজাল্ট করব। এটা হচ্ছে যারা 24 ঘন্টার মধ্যে পরীক্ষা দিবেন তারা এই সিরিয়ালে থাকবেন। এই 24 ঘন্টার
পরে যে কুইজ যদি চায় পরীক্ষা দিতে দিতে পারবে, কিন্তু তখন হচ্ছে সেন্ট্রাল রেজাল্টে তার নামটা থাকবে না সিরিয়ালের মধ্যে। একদম আপনি এমআরসিপি পার্ট ওয়ান, অক্টোবর এমআরসিপি পার্ট ওয়ান এক্সাম পর্যন্ত আপনি যে কোনো সময় এই কোশ্চেন লিঙ্কটা গ্রুপে থাকবে, আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা শেষ হলে আপনি দেখবেন যে আপনার পরীক্ষা শেষ হলে কত মার্কস পাইছেন, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন। এবং কোন কোশ্চেনটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এটার এক্সপ্লেনেশন থাকবে। ঠিক আছে? কোন কোশ্চেনটা ভুল হয়েছে এটাও দেখতে পারবেন, এবং কেন ভুল হয়েছে এটার একটা এক্সপ্লেনেশনও থাকবে। আপনি জাস্ট হচ্ছে এক্সপ্লেনেশনটা পড়ে নিলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন আমরা 2 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই এখানে প্রায় অনেকগুলা দিন শুধু রিমাটোলজিটাই পড়বো। তাহলে এতগুলো দিন যদি আমরা রিমাটোলজি পড়ি, রিমাটোলজিতে একদম বস হয়ে যাবে। তাহলে রিমাটোলজির পরে তারপর হচ্ছে 14 তারিখ, 14 তারিখে হেমাটোলজি এবং অঙ্কোলজি আমাদের শুরু হবে। তার মানে 14 থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা আমরা হেমাটোলজি এবং অঙ্কোলজির উপরে মাগরাবির আমি লেকচার দিয়ে দিব, সেই লেকচার থিওরিটিক্যাল ক্লাসটা আপনারা করবেন। তারপরে হচ্ছে আমরা যদি যাই যে 18 তারিখের পরে 19, 20, 21, 22 এই 4 দিন, পাঁচ মেডিসিনেও 4 দিন, পাঁচ টেস্টও 4 দিন। এই 4 দিন হচ্ছে পাঁচ টেস্ট, পাঁচ মেডিসিনে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব। সন্ধ্যা 7:30টায় পাঁচ টেস্ট, রাত 10টায় হচ্ছে পাঁচ মেডিসিন। ঠিক আছে? এরকম করে আমরা হচ্ছে 23 তারিখে হেমাটোলজি অঙ্কোলজির উপরে পরীক্ষা দিব। তারপরে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, তারপরে এন্ডোক্রাইনোলজি পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের ক্লাস, তারপরে এন্ডোক্রাইনোলজির পরীক্ষা। এভাবে টোটাল আপনার কিন্তু আমি প্রতিটা দিনে আপনাকে আমি ব্যস্ততার মধ্যে কিন্তু রাখবো। আপনি এই টাইমগুলা কিন্তু ইউটিলাইজ করতে হবে। এরকম করে আমাদের টোটাল কোর্সটা ডে বাই ডে শেষ হবে। এবং 5-6টা সিস্টেম শেষ হইলে ওই সিস্টেমগুলোর উপরে লাইক রিমাটোলজি থেকে রিমাটো, হ্যামাটো, এন্ডো, নেফ্রো এবং রেসপিরেটরি এই সিস্টেমগুলোর উপরে আমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা হবে। সেই মডেল টেস্ট পরীক্ষাটা হবে স্পেশালি জুলাইয়ের 4 তারিখে, এই সবগুলো সিস্টেমের উপরে। তারপরে আমরা ক্লিনিক্যাল সায়েন্স, বায়োস্টেট, জিআইটি, কার্ডিও, ইনফেকশনস, নিউরোলজি, ফার্মাকোলজি, জেরিয়াট্রিক, ডার্মা, আই, সাইকেট্রি এভাবে হচ্ছে শেষ করবো। তারপর আবার একটা সেকেন্ড মডেল টেস্ট আছে, এটা হচ্ছে 15 তারিখ স্পেশালি হবে। তারপরে হচ্ছে সেকেন্ড মডেল টেস্টের পরে তারপর হচ্ছে ফাইনাল মক টেস্ট 1, 2, 3, 4, এই 4টা ফাইনাল মক টেস্ট হবে। তারপর হচ্ছে আপনারা মাই এমআরসিপি যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে ওইখানে রয়্যাল কলেজ আপনাকে 200টা কোশ্চেন দিবে। এটা বলতে বলা হয় তাকে স্যাম্পল স্যাম্পল এক্সাম কোশ্চেন আর কি, এমআরসিপি ওয়েবসাইট এটা পাওয়া যায়। সো ওই ওয়েবসাইট থেকে ওই পরীক্ষাটা দিবেন হচ্ছে 10 তারিখে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা টোটাল আমাদের যে কারিকুলামটা আছে, এই কারিকুলামটা হচ্ছে আমরা শেষ করব। তাহলে দেখা যাবে আমাদের প্রিপারেশনটা একদম মানে 100% হবে এবং পারফেক্ট হবে। সো এইভাবে হচ্ছে আমি এই 3টা বই হচ্ছে আমি পড়াবো, সিমালটিনিয়াসলি পড়াবো, যার ফলে দেখা যাবে আপনার স্টাডিতে কোনো প্রবলেম হবে না। এখন দেখেন এই যে কোশ্চেন ব্যাংক গুলো থাকবে, পাস টেস্ট এবং পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক, এই দুইটা কোশ্চেন ব্যাংক আমার সাথেই আপনার পড়া হয়ে যাবে। ঠিক আছে? আমি প্রায় 1.5-2 ঘন্টা ক্লাস নিব। এই 1.5-2 ঘন্টা ক্লাসে কিন্তু আপনার পাস টেস্ট এন্ড পাস মেডিসিনের পড়া শেষ হয়ে যাবে। আপনার এইটার আর লোড থাকবে না। ঠিক আছে? পাস টেস্ট পাস মেডিসিনে আপনার লোড থাকবে না। তার মানে আপনার লুট কিন্তু আমি 1.5-2 ঘন্টায় পুরো লুট কিন্তু কমে ফেলতেছি পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনে। জাস্ট আপনার কাজ হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসটা বারবার শুনে এটা আপনাকে যতটা ফাইন টিউন করা যায় নিজেকে, সেভাবে আপনি ফাইন টিউন করবেন। আর পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন কোশ্চেন পড়তে গেলে স্পেশালি এখানে এত ব্রেন স্ট্রমিং হয়, দেখা যায় থিওরিটিক্যাল নলেজটা স্পেশালি এখানে টোটালটা প্র্যাকটিস হয়ে যায় আর কি। হ্যাঁ, এরপরে নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে পাস পেপারস কোশ্চেন ব্যাংক। এই পাস পেপার কোশ্চেন ব্যাংকটা অক্টোবর পরীক্ষার সাধারণত 1.5 মাস বা 1 মাস 10-15 দিন আগে এটার একটা ব্যাচ থাকে, নতুন আলাদা করে একটা ব্যাচ থাকে আমার। যদি আপনারা কি এনরোল করতে চান তাহলে এটাতে করতে পারবেন। এখানে আমি টোটাল 22 দিন ক্লাস নিই, একটা না একদম কোনো গ্যাপ দেই না, প্রতিদিন 100 করে কোশ্চেন সলভ করি। প্রায় 2200 কোশ্চেন হচ্ছে আমি পরীক্ষার আগে সলভ করে দিই। হ্যাঁ, সো এটা হচ্ছে রিকল কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংক আর কি। এটা হচ্ছে পরীক্ষার আগে হয়তো 1-1.5 মাস আগে, অথবা 1 মাস 15 দিন, অথবা 1 মাস 10 দিন আগে থেকে এটা শুরু করতে হবে। এইভাবে আমরা হচ্ছে থিওরিটিক্যাল যে পয়েন্ট আছে, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে, এই জিনিসগুলোর উপরে আমরা রাখবো। এখন কথা হচ্ছে গিয়া আমরা যখন পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেন গুলো সলভ করতে যাব, আপনি খেয়াল রাখবেন আমরা যখন 11 তারিখ থেকে, সরি 10 তারিখ থেকে পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেন পড়বো, ওইটাই আপনার পরীক্ষার আগের শেষ পড়া, এবং ওই দিনই আপনার হচ্ছে পাস টেস্ট পাস মেডিসিন পরীক্ষার আগে লাস্ট পড়া। মানে আপনি আর পরবর্তীতে পাস টেস্ট পাস মেডিসিন রিভাইজ করার আর সময় পাবেন না। অর্থাৎ পাস টেস্ট পাস মেডিসিন পড়ার সময় যদি কোনো এক্সট্রা ইনফরমেশন আপনার মানে লিখে রাখতে হয়, সেই ইনফরমেশনটা খালেদ আল মাগরাবী বইতে লিখে রাখবেন।
তবে আমি যে আপনাদেরকে মাগরাবি গ্রুপে খালেদার মাগরাবির পিডিএফটা শেয়ার করছি, ওইটার মধ্যে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু লেখা আছে। দেখবেন প্রতিটা সিস্টেমে কিছু কিছু লেখা টেখা আছে, এগুলো হচ্ছে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন থেকে নিয়ে। তার অর্থ হচ্ছে আমি পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন ইনফরমেশন গুলো যে পিডিএফটা আপনাকে দিছি খালেদার মাগরাবির, ওইটার মধ্য থেকে আপনি আপনার বইয়ে এটা লিখে ফেলবেন, এবং সবাই ফার্স্ট এডিশন খালেদার মাগরাবির ওই বইটা কালেক্ট করবেন। কালেক্ট করে ওই বইটার মধ্যে এক্সট্রা ইনফো গুলো লিখে ফেলবেন আমার পিডিএফ দেখে, তাহলে আপনার পড়াটা আরো গোছানো হয়ে যাবে। এরপরে যদি পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন থেকে কোনো ইনফরমেশন অথবা অন্য কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন আপনার দরকার হয়, সব কিছুই খালেদার মাগরাবি বইয়ের মধ্যে অ্যাড করে ফেলবেন, যেন পরীক্ষার আগে 2 দিনে টোটাল মাগরাবি বইটা বা 3 দিনে টোটাল মাগরাবি বইটা জাস্ট পেজ উল্টায় রিভিশন দিয়ে পরীক্ষাটা দেওয়া যায়। তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আপনার মূল বই থাকবে থিওরিটিক্যাল বই, স্পেশালি মাগরাবি, আর এই বইগুলো হচ্ছে আপনাকে নলেজটাকে এনরিচ করবে, লং টার্ম করবে, এবং অনেক ব্রেন স্ট্রমিং যেটাকে বলা হয়, কোশ্চেনের প্যাটার্নটা ধরতে আপনাকে হেল্প করবে। এই হচ্ছে আমাদের পড়ার থিওরিটিক্যাল মানে পয়েন্টগুলো। এরপরে আমি আপনাদেরকে কিছু হ্যান্ড নোট শেয়ার করছি আপনাদের গ্রুপে। তো ওই হ্যান্ড নোট গুলো হচ্ছে এখন দেখবেন না, ওই হ্যান্ড নোট গুলা দেখবেন হচ্ছে যখন আপনার থিওরি পড়া শেষ হবে, পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন পড়া শেষ হবে, তারপরে গিয়ে আপনি হ্যান্ড নোটস থেকে সিস্টেম ওয়াইজ জাস্ট হচ্ছে রিডিং করে যাবেন আমার হ্যান্ড নোটটা। তাহলে দেখবেন আপনার মানে টোটাল যে জিনিসটা আছে সেই জিনিসটা অনেকটা সামারাইজড হয়ে যাবে, ঠিক আছে? কেউ হচ্ছে খুব প্রথমে প্রথমে গিয়ে হ্যান্ড নোটস কে ধরা দরকার নেই। এটা হচ্ছে পরীক্ষার আগে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন এবং থিওরি বুক পড়া যখন শেষ হয়ে যাবে, পাঁচ পেপার শুরু করার সময় তখন থেকে আপনি হ্যান্ড নোটসটা পড়া শুরু করবেন। শুয়ে আছেন, জাস্ট হচ্ছে রিডিং করবেন, ঠিক আছে? তাহলেই হবে। এবার আসেন হচ্ছে এইগুলা, এর বাইরে কোন স্টাডি ম্যাটেরিয়াল আপনার দরকার নাই, ঠিক আছে? যদি এর বাইরে কোন স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে আপনি দৌড়ান, দৌড়াইতে পারবেন, সময় নষ্ট হবে, বাট সেই ক্ষেত্রে হচ্ছে অগোছালো একটা প্রিপারেশন হবে। তো পরীক্ষার আগে অগোছালো প্রিপারেশন থাকলে আসলে যেটা হয়ে গিয়া পরীক্ষার আগে মানে রিভিশন দেওয়া যায় না, সেই ক্ষেত্রে হচ্ছে পরীক্ষাটা আসলে খারাপ হয়ে যায়। সেই জন্য আমাদের ট্রাই করতে হবে এই কন্টেন্ট গুলোর মধ্যে আমার প্রিপারেশনটা রেখে দিতে হবে। এবং ইভেন এই কন্টেন্ট গুলো এত পাওয়ারফুল, আপনার পাস করার জন্য মোর দেন এনাফ, এর বেশি আসলে আর লাগে না, ঠিক আছে? এর বেশি দরকার হয় না। এখন আসেন আমাদের কিছু জিনিস আমাদের স্পেশালি পরীক্ষা দেওয়ার সময় স্পেশালি খেয়াল রাখতে হবে। আমার যে পার্ট ওয়ান পরীক্ষা, তার মধ্যে আমি কখন ইলিজিবল হব সেটা হচ্ছে আমাকে একটা এমবিবিএস পাশের সার্টিফিকেট থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা দেয়, অথবা যেই মেডিকেল কলেজটা যে ভার্সিটির আন্ডারে আছে সেই ভার্সিটি থেকে যেই সার্টিফিকেটটা দিবে, সেই সার্টিফিকেটটা হচ্ছে আমার মেইন পয়েন্ট, যেটাকে আমরা প্রাইমারি পিএমকিউ বলা হয় বা প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বলা হয় তাকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমরা পরীক্ষার যখন সিট বুকিং দিব, সিট বুকিং এর পরে এই এমবিবিএস পাশের সার্টিফিকেটটা আমার লাগবে। তবে এই সার্টিফিকেটটা আমাকে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড কে করতে পারবে? স্পেশালি যে এমআরসিপি পাস করছে, কমপ্লিট করছে, সে করতে পারবে, অথবা কোনো নোটারি করে এরকম একটা অ্যাডভোকেট করতে পারবে, অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে আপনি করতে করাতে পারেন, অথবা মানে গভর্নমেন্ট যদি কোনো জব হোল্ডার থাকে, ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার, তাকে দিয়েও করানো যায়। তবে আমরা সাধারণত গভর্নমেন্ট মানে জব হোল্ডারকে দিয়ে সাধারণত আমরা করাই না আর কি। ইউজুয়ালি এমআরসিপি কমপ্লিট করা যে পার্সন তাকে দিয়ে করায়, অথবা অ্যাডভোকেট যারা নোটারি করে তাকে দিয়ে করায়, অথবা ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে করায়। ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে করালে আপনার 3-3.5 হাজার টাকার মতো খরচ হবে। দরকার নাই 3.5 হাজার টাকা খরচ করার। আপনার এমআরসিপি যারা কমপ্লিট করছে এরকম পরিচিত ভাইয়া আপু থাকলে তাদেরকে দিয়ে করাতে পারেন, এক্ষেত্রে টাকা লাগবে না। আর অথবা আপনি অ্যাডভোকেট দিয়ে নোটারি করাতে পারেন, ওরা হচ্ছে হয়তো 500-600 টাকা, হাজার খানেক টাকা চাবে। আপনি অ্যাটাস্টেড করানোর আগে কথা বলে নেবেন যে আমি আপনাকে 100 টাকা দিব, 200 টাকা দিব, বা 150 টাকা দিব, ঠিক আছে? ওরা অ্যাটাস্টেড করে দিবে। কারণ ওরা চাইবে আপনার কাছ থেকে যতটা টাকা নেওয়া যায় আর কি। এক্ষেত্রে এটা একটু সচেতন থাকতে হবে। অর্থাৎ মূল সার্টিফিকেটটা আপনি হচ্ছে ফটোকপি করবেন, ফটোকপি করে দেন ওইটাকে অ্যাটাস্টেড করবেন, ঠিক আছে? তাহলেই হবে। তারপর আসেন আপনার পরীক্ষার হলে প্রবেশ করার সময় একটা পাসপোর্ট লাগতে পারে আপনার, অথবা এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড যেটা আছে এটা, অথবা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা। এবং সেই জায়গাগুলোতে আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনার ছবি থাকবে। সেই ছবিতে যেইটা থাকবে সেটার সাথে আপনার ফিজিক্যাল মিল আছে কিনা, ফিজিক্যালি আপনার, সেটা জাস্ট হচ্ছে ওরা পরীক্ষার হলে ঢোকার সময় একটু দেখবে, জাস্ট আর নাথিং এলস। আর পরীক্ষার সময় রয়্যাল পুলিশ থেকে একটা এডমিট কার্ড দিবে। সেই এডমিট কার্ডটা হচ্ছে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে পাসপোর্টে ড্রাইভিং লাইসেন্সে যেই উপকরণটা নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন,
সেই উপকরণে যে সিগনেচারটা থাকবে, অর্থাৎ এনআইডি কার্ড যদি আপনি নিয়ে পরীক্ষার হলে যান, এনআইডি কার্ডে যে সিগনেচারটা থাকবে সেই সিগনেচারটা অ্যাডমিট কার্ডে দিবেন। অথবা পাসপোর্টে যেভাবে সিগনেচার দিচ্ছেন সেই সিগনেচারটা, সেম সিগনেচারটা যদি পাসপোর্ট নিয়ে যান, তাহলে সেম সিগনেচারটা হচ্ছে অ্যাডমিট কার্ডে দিবেন, এবং পরীক্ষার দিনের ডেটটা দিয়ে আপনি হচ্ছে পরীক্ষা যাবেন, তাহলেই হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার এই, এখানে এখানে যেহেতু আমরা পেমেন্ট করতে হবে, একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট ট্রানজেকশন লাগবে, সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিট কার্ড হলে হয়, এটা ট্রানজেকশনটা স্মুথলি করা যায়। তবে ডুয়াল কারেন্সি কার্ড যদিও থাকে তাহলেও করা যায়, অথবা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে হবে, অন্য কারো যদি ক্রেডিট কার্ড হয় হবে, বা ওয়ার্ল্ডের যে কোনো প্লেস থেকে আপনার কোনো রিলেটিভস বা ফ্রেন্ডস অথবা কেউ যদি আপনার পেমেন্টটা করে দিতে চায়, তো করে দিতে পারবে তার কার্ড থেকে, এটা সমস্যা নেই। তো প্রথম কথা হচ্ছে আসলে নিজের থাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো। আপনি একটা যে কোনো ব্যাংকের, স্পেশালি আমরা সাধারণত ইস্টার্ন ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক অথবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঠিক আছে। সো আমার হচ্ছে তিনটা ব্যাংক থেকে কার্ড আছে, আপনি এগুলো থেকে ট্রানজাকশন করছি, আপনারা এগুলো থেকে করতে পারেন, অথবা আপনার পরিচিত যে কোনো ব্যাংক থেকে আপনি একটা ক্রেডিট কার্ড নিয়ে নেবেন। তাহলে নিজের ক্রেডিট কার্ড থাকলে এটা কিন্তু ইউটিলাইজ করা যাবে খুব স্মুথলি। তবে শর্ত হচ্ছে আপনার ক্রেডিট কার্ড আছে কিন্তু পাসপোর্ট নাই, তাহলে কিন্তু আপনি টাকা ট্রানজাকশন করতে পারবেন না। কারণ ক্রেডিট কার্ড থাকার পরে আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গেলে ব্যাংকের লোকেরা আপনার কার্ডের এগেনস্টে পাসপোর্টের মধ্যে কিছু ডলার এনরোস্ট করে দিবে। সেই ডলারটা যদি এনরোস্ট থাকে, তখন আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আপনি করতে পারবেন না। তাহলে খেয়াল রাখবেন, ক্রেডিট কার্ড হলেই হবে না। আপনি ইন্টারন্যাশনাল যেহেতু $300 বেশি ট্রানজাকশন করবেন, সেহেতু আপনাকে ভেরিফাই করে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে ডলার এন্ডোর্স করে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট লাগবে। এবং পাসপোর্টটা আপনার তৈরি হলে যে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকবে সেই ব্যাংকের ক্রেডিট কার্ডের ওই ব্যাংকে যাবেন পাসপোর্ট নিয়ে, গেলে ওরা হচ্ছে ডলার এন্ডোর্স করে দিবে, তখন হচ্ছে আপনি ট্রানজিট করতে পারবেন, ট্রানজেকশন করতে পারবেন। এবং প্রতি বছর কিন্তু বছর মানে স্পেশালি ডিসেম্বর শেষ হলে জানুয়ারিতে আবার নতুন করে আপনার ডলার এন্ডোর্স করতে করতে হবে আর কি। প্রতি বছরই কিন্তু ডলার এন্ডোর্স করে নিতে হবে, তাহলে হচ্ছে আপনি ট্রানজেকশন ইজিলি স্মুথলি করতে পারবেন। এখন বাংলাদেশ ব্যাংক কিছু ক্রাইটেরিয়া ওরা সেট করে দিছে, যে $300 বেশি যদি কেউ ট্রানজেকশন করতে চায়, তাহলে হচ্ছে ব্যাংকের অনুমোদন নিতে হবে আগে, এছাড়া হচ্ছে তারা ট্রানজেকশনটা করতে দেয় না। তো পরীক্ষার আগে যে কাজটা করতে হবে, যে আপনি যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিবেন তাদেরকে ফোন দিবেন, দিয়ে বলবেন যে আমি আমার এক্সাম পারপাসে, তাদের যে হটলাইন নাম্বার আছে আর কি, সেই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমি আমার এক্সাম পারপাসে $300 চেয়ে বেশি ট্রানজেকশন করব। সো আমার ক্রেডিট কার্ডের যে গেটওয়েটা আছে সেটা একটু ওপেন করে দিলে ভালো হবে। তখন তারা বলবে যে স্যার এইভাবে তো আমরা গেটওয়ে ওপেন করতে পারবো না, আপনি কিছু ডকুমেন্টস, কিছু ইনফরমেশন এবং কোথায় ট্রানজেকশন করবেন, তাদের ওয়েবসাইট, তাদের ইমেল, মানে কোন পারপাসে করবেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের এই মেইলে একটু মেল করে দেন। তাহলে আমাদের ব্যাংকের লোকেরা আপনার যে ট্রানজেকশনের গেটওয়েটা সেটা হচ্ছে ওপেন করে দিবে, আপনি ট্রানজেকশন করতে পারবেন। তাহলে যেহেতু এটা একটা মানে প্রক্রিয়াধীন প্রসেস, এই প্রসেসটা দেখা যায় 1-2 দিন সময় লেগে যায়। এই জন্য আপনারা যখন সিট বুকিং দিবেন এমআরসিপি পার্ট ওয়ানের, বুকিং দেওয়ার আগে, মানে স্পেশালি দুই দুই থেকে 1-2 দিন আগেই আপনি আপনার গেটওয়েটা ওপেন করার মতো করে আপনি পুরোপুরি ফুললি প্রিপেয়ার থাকবেন আর কি, যে আমি 1-2 দিন আগে আমার গেটওয়েটা ওপেন যেন হয়ে যায়। তার মানে আপনি সিট বুকিং এর 4-5 দিন আগে থেকে আপনি ব্যাংকের সাথে কমিউনিকেশন করে আপনার গেটওয়ে ওপেন করে রাখবেন। সিট বুকিং এর আগের দিন থেকে সিট বুকিং এর ধরেন 5-7 দিন পর পর্যন্ত আপনি এক সপ্তাহের একটা ডিউরেশনে গেটওয়েটা ওপেন করে নেবেন, যে আমি এই এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ট্রানজাকশন করব, আপনারা একটু আমার ব্যাংকের গেটওয়েটা ওপেন করে দেন ক্রেডিট কার্ডের। তখন তারা হচ্ছে ওপেন করে দিবে, দেন হচ্ছে আপনি ট্রানজাকশন করতে পারবেন। আর যদি এইটাতে আপনার ঝামেলা হয়ে যায়, তখন আপনি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লাইক ইউকে তে কেউ যদি থাকে, অথবা ইউএসএ তে, অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে থাকে, তাদের কার্ড দিয়ে আপনি গেটওয়ে মানে গেটওয়ে ওপেন ছাড়াই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে, তাদের কার্ড দিয়ে। কারণ বাইরের দেশে এই রেস্ট্রিকশনটা নাই, বাংলাদেশে এটা আছে আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলা কিন্তু আমার মানে আগে থেকেই সুন্দর করে রেডি করে রাখতে হবে। এবার আসি, আমি কিছু পয়েন্ট আমি যাব, সেটা হচ্ছে আমাদের আহ কিভাবে পরীক্ষার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো। যেমন স্পেশালি আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা সার্চ দিব আর কি, এমআরসিপি পার্ট ওয়ান লিখে যদি সার্চ দিই, তাহলে দেখবেন এমআরসি যে ইউকে পার্ট ওয়ান দিই, তাহলে এখানে একটা চলে আসলো, আমরা একটু সার্চ দিয়ে নিব।
তাহলে এখানে স্পেশালি প্রথমে চলে আসছে, দেখেন এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, এক্সামিনেশন পার্ট 1 এমআরসিপি ইউকে, এখানে যাবেন। এখানে ক্লিক করলে তখন ইন্টারফেস বা ড্যাশবোর্ড আপনার চলে আসবে একটা। এই ড্যাশবোর্ডের মধ্যে সবকিছুই দেওয়া আছে, হ্যাঁ, আপনার যা যাবতীয় জানার বা রেজাল্ট থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। সো এই পাশে দেখেন এখানে ওরা কিন্তু এই যে রিলেটেড পেজ যেটা আছে আর কি, এমআরসিপি পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 2 রিটেন এক্সাম রিলেটেড করে, এখানে হচ্ছে পার্ট 1 রিলেটেড ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। এবং পার্ট 2 তে ক্লিক করলে পার্ট 2 ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব। পেসেজে ক্লিক করলে এমআরসিপি পেসেজ এক্সাম রিলেটেড ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা যখন যে স্টেজে থাকবো সেই স্টেজের ইনফরমেশন এখান থেকে আমরা সার্চ করে নিব। লাইক দেন আমরা যেহেতু পার্ট 1 পরীক্ষা দিব, তাহলে পার্ট 1 রিলেটেড এক্সাম এবং ডেট, ফিস, হ্যাঁ, এগুলোতে আমরা যদি ক্লিক করি তাহলে কবে এক্সাম হবে, কবে ফি জমা দিতে হবে, কত টাকা ফি, সবকিছু আমরা এখানে জানতে পারবো। লাইক দ্যাট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন চলে আসলো 2024, হ্যাঁ। তো 2024 যদি একটু ক্লিক করি তাহলে দেখেন আমার পুরো একটা নতুন ড্যাশবোর্ড চলে আসলো এক্সাম রিলেটেড। কবে টাকা জমা দিব, কবে জমা দিতে হবে, কবে ডেট শেষ হবে, কত টাকা জমা দিতে হবে, এক্সাম ডেট কবে, রেজাল্ট কবে, সবকিছু বলা আছে। যেমন 2024-এর এটা হচ্ছে ফার্স্ট ডাইট ছিল জানুয়ারিতে, তারপরে 2024-এর সেকেন্ড ডাইট, তো এটা তো আমাদের চলে গেছে। 2024-এ এটা হচ্ছে থার্ড ডাইট, এটাও কিন্তু অগাস্টে যারা পরীক্ষা দিবে আর কি তাদের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমরা তো এটা টার্গেট না আমাদের। তো লাস্ট ডেট যেটা 2024-এর লাস্ট ডেট 4 নম্বর ডেট যেটা যেটা হচ্ছে আমাদের অক্টোবর হবে আর কি। এই অক্টোবরের যে অ্যাপ্লিকেশন পিরিয়ড, সেই অ্যাপ্লিকেশন পিরিয়ডটা দেখেন হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড অগাস্টের 5 তারিখে শুরু হবে এবং 5 থেকে অগাস্টের 12 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন দেখা যায় সিট ক্রাইসিস থাকে সারা ওয়ার্ল্ড জুড়ে, হ্যাঁ, এই জন্য সাধারণত অগাস্টের 5 তারিখে, একদম 5 তারিখ মানে 5 তারিখে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া অগাস্টের 5 তারিখে বাংলাদেশ টাইম সকাল মানে ভোর 6:30 আর কি, 6:30টার দিকে সাধারণত ইউকে থেকে ওরা হচ্ছে এক্সাম বুকিং এর গেটওয়েটা ওপেন করে। অর্থাৎ আপনি অগাস্টের 5 তারিখে 6টা, সাধারণত 6টা থেকে 6টা 30 মিনিটের মধ্যে ওরা হচ্ছে এক্সামের গেটওয়েটা ওপেন করে। তার মানে আপনাকে কিন্তু মোটামুটি পৌনে 6টা থেকে আপনাকে ওয়েট করতে হবে আপনার এক্সাম বুকিং এর জন্য। যখনই ওরা জাস্ট হচ্ছে ওপেন করবে সাথে সাথে ক্লিক করবেন। নাহলে হয়তো আপনি যদি 5-10 মিনিট বা 15 মিনিট লেটে গিয়ে আপনি বুকিং দিতে যান, দেখবেন এর মাঝখানে সিট বুকিং হয়ে গেছে, হ্যাঁ। তো আপনি কিন্তু আর বাংলাদেশে পরীক্ষা দিতে পারবেন না, আপনার হয়তো দিতে হবে বাইরের কোনো কান্ট্রিতে, ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশে, ঠিক আছে। এই জন্য যখন এক্সাম যেদিন মানে অগাস্টের 5 তারিখ ওই দিন ভোর মানে 6টার আগে থেকে শুধু 5:30টার পর থেকে আপনি আপনার অ্যাকাউন্টে থাকবেন, যে ওরা যদি গেটওয়ে ওপেন করে জাস্ট হচ্ছে ক্লিক করে বুকিং বুকিং দিয়ে ফেলবেন। এবং ওই দিন যদি আপনি টাকা জমা না দেন সমস্যা নেই, বাট আপনি এক্সাম সেন্টারটা বুকিং দিয়ে রাখতে পারবেন। এবং আপনি হচ্ছে 1 সপ্তাহ পরে, দ্যাট মিনস 12 আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি টাকা জমা দিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে আপনি বুকিং দিয়ে রাখবেন, তার 2 দিন 3 দিন 4 দিন অর্থাৎ অ্যাজ সুন এজ পসিবল আপনি হচ্ছে টাকাটা জমা দিয়ে ফেললে ভালো হবে আর কি। তারপরে এক্সামটা কবে হবে, এটা হচ্ছে অক্টোবরের 16 তারিখ হবে। পরীক্ষার ফি কত, যারা ইউকে তে থাকে তাদের জন্য ফি অনেক কম, হ্যাঁ, 489 ডলার পাউন্ডের মতো। আর যারা হচ্ছে বাংলাদেশে থাকে ইন্টারন্যাশনাল অন্যান্য কান্ট্রি, সেখানে হচ্ছে 655 পাউন্ডের মতো লাগে। মানে সাধারণত এটা এই পাউন্ডের টাকাটা ওরা কেটে নিবে ডলার রেটের সাথে একটা ম্যাচ করে, ওই দিন ডলার রেট কত তার উপর বেসিস করে হচ্ছে টাকাটা কেটে নিবে। এই জন্য মোটামুটি 85 থেকে 90 হাজারের মধ্যেই আপনার টাকা লেগে যায় আর কি এক্সাম বুকিং এর ক্ষেত্রে। আর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ডেডলাইন, আচ্ছা, আর রেজাল্ট কবে দিবে সেটা হচ্ছে নভেম্বরের 15 তারিখ হচ্ছে আপনি আপনার পার্ট 1 এর রেজাল্টটা পেয়ে যাবেন। এটা গেল আমরা এক্সাম ডেট এবং ফি রেটের কথা। এখন কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো, ইন্টারন্যাশনাল সেন্টার, তার মধ্যে আমরা তো বাংলাদেশে পরীক্ষা দিব, যেমন বাহরাইন হয়, তারপরে ঢাকা হয়, ইজিপ্টে হয়, গানাতে হয়, হংকং হয়, মানে ওয়ার্ল্ডের অনেক জায়গায় হয়। কোন কোন জায়গায় হয় সেটা একটু আপনি দেখে নেবেন আপনার লোকেশন অনুসারে আর কি, হ্যাঁ। তো আমরা যেহেতু বাংলাদেশে দিব, বাংলাদেশ আমাদের টার্গেট থাকবে, সো ঢাকাতে দেওয়ার জন্য। এন্ড ঢাকায় পরীক্ষাটা ব্রিটিশ কাউন্সিলও নেই, কখনো কখনো উত্তরার দিকে নেই, কখনো ধানমন্ডির দিকে নেই, কখনো গুলশানের দিকে নেই, কখনো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেই। এক এক সময় এক এক জায়গায় হচ্ছে ভেন্যুটা সেট করে। আর বর্তমানে হচ্ছে পরীক্ষাটা হচ্ছে অনলাইন সিস্টেমে হয়, যার জন্য কোনো পেপারস টেপারস থাকে না, আপনাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ দিবে,
মাউস দিবে, সেটা দিয়ে আপনি হচ্ছে পরীক্ষা দিবেন আর কি। হ্যাঁ, এখানে এখানে আপনার কোনো পেপার, সাধারণত ওরা একটা A4 সাইজের পেপার দিবে, একটা পেন্সিল দিবে, যদি কোনো রাফ করার প্রয়োজন হয় আপনি রাফ করতে পারবেন। হ্যাঁ, আর এছাড়া আপনি মোটামুটি সবকিছুই অনলাইন বেসড। ওইখানে জাস্ট হচ্ছে আপনি মাউস দিয়ে জাস্ট হচ্ছে বৃত্ত বরাবরটাকে ক্লিক করলেই হবে। সো অনলাইনে হওয়াতে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার সময় অনেকটা বেঁচে যায়, কারণ একটা বৃত্ত বরাদ করতে গেলে দেখা যায় 3 সেকেন্ড 4 সেকেন্ডের মতো সময় লেগে যায়। তো একটা মাউস দা ক্লিক করলে আপনার 1 সেকেন্ডে কিন্তু বৃত্ত বরাদটা হয়ে যায়, এই জন্য সময়টা একটু অনলাইনে কম থাকে। আরো কিছু ফেসিলিটিস আছে, লাইক দ্যাট কোনো কোশ্চেন যদি আপনার কনফিউশন থাকে সেটাকে আপনি ট্যাগ মার্ক দিয়ে রাখতে পারবেন, যেটা আমি পরবর্তীতে দেখবো। আর এমআরসি পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং নাই। সো টোটালটাই হচ্ছে আপনার প্রথম থেকে শুরু করলে আপনি এক্সাম যখন দিতে থাকবেন একদম লাস্ট পর্যন্ত সবকিছু, সব কোশ্চেনের আনসার করে যাবেন। এরপর যদি কোনো কোশ্চেন কনফিউজিং থাকে সেটা আপনি ক্লিক করে রাখবেন। পরবর্তীতে পরীক্ষার শেষের দিকে গিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া ওই কোশ্চেন গুলো নিয়ে আবার একটু রিসার্চ করবেন। যদি আপনার কাছে মনে হয় যে এটা আনসার হতে পারে তাহলে আনসারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অনলাইনে কিন্তু আনসার গুলো চেঞ্জ করা যায়। আর পরীক্ষাটা কিন্তু দুইটা পেপারে হয়, এটা হচ্ছে পেপার ওয়ানে 100টা কোশ্চেন থাকবে, পেপার টু তে 100টা কোশ্চেন থাকবে। পেপার ওয়ান হচ্ছে 3 ঘন্টা পরীক্ষা, পেপার টু হচ্ছে আপনার 3 ঘন্টা পরীক্ষা। টোটাল হচ্ছে আপনি 6 ঘন্টা পরীক্ষা দিবেন। এই 6 ঘন্টার মাঝখানে আপনি 45 থেকে 1 ঘন্টার মতো একটা ব্রেক পাবেন। এই ব্রেক সময়টা আপনি আসলে একটু খাওয়া দাওয়া করবেন, অথবা নাস্তা খাবেন, অথবা ভাত খাবেন, যে যেটা খায় আর কি। তো খেয়ে দিয়ে নিবেন। আর পরীক্ষার সাধারণত সেন্টারে যাওয়ার আগে সবাই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা রোলাক খাবেন, কিটো রোলাক খেয়ে যাবেন। হ্যাঁ, কিটো রোলাক খাবেন, সাথে হচ্ছে ওমিপ্রাজল খাবেন। কারণ 6 ঘন্টার পরীক্ষা মানে 6 ঘন্টা না, জিস টাইম 6 ঘন্টা। তার আগে ধরেন পৌনে 1 ঘন্টা, পরীক্ষার মাঝখানে পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা, আবার পরীক্ষা শেষ হওয়া, তার মানে প্রায় কিন্তু আপনার পরীক্ষা রিলেটেড করে প্রায় 8 ঘন্টা সময় আপনার চলে যাবে, একদম পরীক্ষা রিলেটেড সময়। আর বাসা থেকে বের হওয়া, বাসায় ফিরা, মোটামুটি ধরে নেন যে 12 ঘন্টার একটা ধাক্কা আপনার ওই দিন পড়বে আর কি। তার মানে আপনি 6 ঘন্টা যদি বসে থাকেন, ছয় 6 ঘন্টা না, 8 ঘন্টা মিনিমাম বসে থাকেন, দেখবেন আপনার নেক পেন শুরু হবে, ওয়েস্ট পেন শুরু হবে। তো এটা আপনাকে খুব প্যারা দিবে পরীক্ষাতে আর কি। এই জন্য চেষ্টা করবেন একটা রোলাক আগে থেকে প্রফাইলেকটিক হিসাবে খেয়ে যাওয়ার জন্য, তাহলে এটা হচ্ছে বেস্ট হবে আর কি। আচ্ছা, এটা গুলো একটা। আর পরীক্ষাটা তো আমাদের ইউকে তো অনলাইন এক্সাম হবে, ইউকে তো হবে, সারা বাংলাদেশে সারা দুনিয়াতে এখন অনলাইন সিস্টেমে পরীক্ষাটা হয়। পার্ট ওয়ান পার্ট টু এগুলো সব অনলাইন সিস্টেম হয়। আর পেসিস সেন্টার বাংলাদেশে অলরেডি ওপেন হয়ে গেছে। হয়তো এই নভেম্বরের দিকে পরীক্ষা হতে পারে, অথবা জানুয়ারি 2025 জানুয়ারি থেকেও শুরু হতে পারে আর কি অনলাইন। হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে, হাউ টু ওপেন দ্য মাই এমআরসিপি অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ওনার একটা ভিডিও দিয়ে দিছে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, মাই এমআরসিপি অ্যাকাউন্ট খুলবো। অর্থাৎ আমরা যখন সিট বুকিং করব, সিট বুকিং করার সময় আমাদের কিন্তু এই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, অ্যাকাউন্ট ওপেন করা। সো এখানে ভিডিওটা একটু দেখে নিবেন, ইউটিউব বেসড ওরা একটা ভিডিও অ্যাড করে রাখছে। এরপরে যেটা করবেন, মেইন স্টেজ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলেন। হ্যাঁ, মেইন স্টেজ টু অ্যাপ্লাই, এখানে অনেকগুলো মেইন স্টেজ টু অ্যাপ্লাইং অনেকগুলো পয়েন্টই দিছে, তার মধ্যে মাই এমআরসিপি যে অ্যাকাউন্ট আছে এই লেখাটাতে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেন করার পয়েন্ট আপনি চলে যাবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করাতে আমার এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করার যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসছে। এখন দেখেন, কেউ যদি আগে থেকে তার মানে রেজিস্টার করা থাকে, তাহলে সে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দিলে সে তার লগ ইন করবে, লগ ইন করলে সে তার অ্যাকাউন্টে ওপেন করবে, ঠিক আছে। আর কেউ যদি আগে থেকে রেজিস্টার করা না থাকে, লাইক দ্যাট আপনারা যারা আছেন তারা, আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে দেখেন রেজিস্টার একটা পয়েন্ট আছে, এই জায়গাটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে একটা ইন্টারফেস ইনশাল্লাহ চলে আসছে। হ্যাঁ, এই ইন্টারফেসটা চলে আসলো। রেজিস্টারে ক্লিক করলাম, আমি নতুন করে হচ্ছে একটা মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করতেছি এখন। তো এখানে যে কাজটা করতে হবে যে, এখানে লেখা আছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এমআরসিপি ইউকে এক্সামিনেশন। আমরা এখানে যারা আছি কেউ আমরা তো এমআরসিপি এক্সামিনেশনে অ্যাপ্লাই আগে করি নাই। তাহলে যেহেতু হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর দ্য এমআরসিপি এক্সামিনেশন, তাহলে আমরা এটা নো দিব। নো ফিল আপ করে দেন হচ্ছে নেক্সট এ ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে সেকেন্ড ইন্টারফেসটা আমাদের চলে আসলো, সেকেন্ড পেজটা চলে আসলো। এখানে কিছু পয়েন্ট আছে, দেখেন এই পয়েন্টগুলো আমাকে যদি ফিল আপ করতে হবে, লাইক ফ্যামিলি নেম বা লাস্ট নেম, ফার্স্ট নেম, ফর্মার নেম বা মিড নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ইমেল এন্ড কনফার্ম ইমেল। তো এই ক্ষেত্রে কিছু জিনিস আপনার একটু মনে রাখতে হবে। যেমন
ওরা ফ্যামিলি নেম বলতে কি বোঝাচ্ছে? ফ্যামিলি নেম বলতে যেমন আমার যে নামটা আছে এমডি সোহরাব হুসাইন, আমার নাম আর কি এমডি সোহরাব হুসাইন, আমার ফ্যামিলি নাম বলতে যেটা সেটা হচ্ছে হুসাইন। ঠিক আছে, তো আমি কিন্তু এই জায়গাতে হুসাইন শব্দটা দিব। ওকে, এটা হচ্ছে আমার ফ্যামিলি নেম। লাইক কারো হইতে পারে সোহরাব খান, কারো হইতে পারে সোহরাব চৌধুরী, তাহলে চৌধুরীকে সে হচ্ছে এই জায়গায় দিবে। যে কারো যদি নামের শেষে খান থাকে তাহলে খানকে এই জায়গায় দিবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ফ্যামিলি নাম বা লাস্ট নাম, নামের লাস্ট পার্ট যেটা, এটা হচ্ছে এই জায়গায় দিবেন। ওকে, ফার্স্ট পার্ট যেটা, ফার্স্ট নেম যেটা, এইটাতে লাইক হচ্ছে আমার নাম হচ্ছে এমডি সোহরাব, তাহলে আমি হচ্ছে এমডি সোহরাবটা দিয়ে দিব এই জায়গাতে। হ্যাঁ, সোহরাব দিয়ে দিব। এটা হচ্ছে আমাকে নামটা মানে এক্সাক্ট আকারে নিয়ে আসার ফরম্যাট। যখন আমি এটা ফাইনাল সেট আপ দিব তখন হচ্ছে নামের যে আহ, সজ্জাটা হবে সেটা হচ্ছে এমডি সোহরাব হুসাইন। ঠিক আছে, ওরা আমাকে হুসাইন নামেই চিনবে। পরীক্ষাতে গেলে পরীক্ষার যে সেন্টার সেখানে আপনি হুসাইন নামে আপনাকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে হুসাইনের সিট, তার রোল নাম্বার হচ্ছে এত। এখন মাঝখানের নামটাকে আমি দিব কিনা, ফরমাল নেম বা মিডল নেম, আমি বলবো যে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, যার নামের ওয়ার্ড 3টা থেকে 4টা থাকে সে করবেন কি লাস্টের নামটা এই লাস্ট নেম বা ফ্যামিলি নেমের জায়গায় দিয়া, আর বাকি সবটা হচ্ছে ফার্স্ট নেমের পার্টে দিয়ে দিবেন। তাহলে আপনার নাম রিলেটেড কোনো ঝামেলা হবে না। যদি কোনো কারণে ঝামেলা হয়ে যায় তাহলে রয়্যাল কলেজের তাদের রেসপেক্টিভ ইমেল আছে, ইমেইলে মেল করলে স্পেশাল ডকুমেন্ট স্পেশাল সার্টিফিকেট দিয়ে তারা হচ্ছে নামটা কারেক্ট করে দেয়। ওটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপর ডেট অফ বার্থ যা আছে সেটা আপনি দিবেন অ্যাজ এ সার্টিফিকেট অনুসারে। তারপর হচ্ছে ইমেল। ইমেলটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেহেতু আপনার অনেকগুলো ইমেল থাকতে পারে, একটা ইমেল দেখা যায় অনেক জায়গায় ইউজ করছেন, অনেক মেল আসে এখানে, তো এই ধরনের ইমেল গুলো আপনি দিবেন না। যেটা করবেন, এমআরসিপির জন্য একদম নতুন করে একটা মেল ওপেন করবেন। মেল ওপেন করে শুধুমাত্র এমআরসিপির জন্যই এই মেলটা ইউজ করবেন। তাহলে রয়্যাল কলেজ থেকে যদি আপনাকে কোনো মেল দেয় তাহলে সেই মেলটা আপনি ইজিলি রিচ করতে পারবেন এবং ইজিলি ওই মেলটা ফাইন্ড আউট করতে পারবেন। সেই জন্য নতুন করে গুগল থেকে একটা মেল ওপেন করবেন, সেই মেলটা হচ্ছে এখানে দিবেন, দিয়ে তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করা শুরু করবেন। তাহলে যখন আমি এই জিনিসগুলা দিব, মেল দিব, দেওয়ার পরে আমার কমপ্লিট যখন হবে তখন আমি হচ্ছে নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করব। তাহলে নেক্সটে ক্লিক করলে আমার নেক্সট পেজটা আসতো। এখানে আমি কিছু জিনিস দিতে পারি নাই, যেমন হচ্ছে ইমেল দিতে পারি নাই, সেই জন্য তারা আমাকে নেক্সট পেজে যাইতে দেয় নাই। অর্থাৎ রেড মার্ক দিয়ে বলে দিছে যে আপনি ডেট অফ বার্থ ফিল আপ করেন, একটা ইমেল অ্যাড্রেস দেন। তো আমি যেহেতু এগুলো দিতে পারি নাই সেই জন্য আমাকে নেক্সট পেজে ওরা নিয়ে যায় নাই। তো যদি আপনি এই ইনফরমেশন গুলো দেন তাহলে হচ্ছে নেক্সট পেজ আসবে, সেখানে হচ্ছে ধরেন আপনার এডুকেশন, আপনি কোথায় বাস করেন, আপনার দেশের নাম কি, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি, হ্যাঁ, আপনার মেডিকেল কলেজের নাম কি, এই জিনিসগুলোর একটা ইন্টারফেস আসবে আর কি। তো এগুলো ফিল আপ করবেন এরকম করে। টোটাল স্টেপ আছে 6টা। এই 6টা স্টেপ ফিল আপ করলে তখন আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন হবে। তখন আপনি যে মেলটা দিবেন, মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে রয়্যাল কলেজ থেকে একটা মেল পাঠাবে। এখানে যে মেলটা দিচ্ছেন এটা অটোমেটিক চলে যাবে আপনার আপনার মেলে। একটা মেল যাবে যে আপনার নামে একটা এমআরসিপি অ্যাকাউন্ট খোলা হয়েছে, এই অ্যাকাউন্টের আইডি হচ্ছে, আইডি নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে, তখন আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তো অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে কিন্তু আপনি রয়্যাল কলেজের আরসিপি কোড নাম্বার কিন্তু পাবেন না। অনেকেই মানে কোড নাম্বার নেওয়া এমন ঝামেলায় পড়ে যায়, মানে ডিস্টার্ব করা শুরু করে। আপনি কিন্তু জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করছেন, জাস্ট এইটুকুই, আপনাকে রয়্যাল কলেজ থেকে কোনো কিন্তু আরসিপি কোড নাম্বার কিছু দিবে না। এই কোড নাম্বারটা পাইবেন আপনি সেই দিন, টাকা যেদিন বুকিং দিবেন, টাকা যেদিন জমা দিবেন, টাকা জমা দেওয়ার পরে রয়্যাল কলেজ থেকে আপনাকে একটা কোড নাম্বার দিবে, এর আগে কিন্তু কোড নাম্বার দিবে না। মানে সুজাগত অ্যাকাউন্ট ওপেন করার পরে এরা একটা কনফার্ম করে দিবে যে আপনার নামে রয়্যাল কলেজের সাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, ইউজার নেম এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। তখন আপনি ওই ইউজুয়ালি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথম যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসে আপনি যাবেন, গিয়ে হচ্ছে ওই যেটা করতে হবে সেখানে ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা ফিল আপ করে লগ ইনে ক্লিক করলে আপনি ওইখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাকাউন্টে গেলে দেখবেন ওইখানে কতগুলো আছে পার্সোনাল ইনফরমেশন, একটা ড্যাশবোর্ডে একটা পয়েন্ট থাকবে, তারপর হচ্ছে এক্সাম হিস্ট্রি একটা পয়েন্ট থাকবে, এরকম করে অনেকগুলো পয়েন্ট থাকবে। যেখানে এক্সাম হিস্ট্রি আছে ওই পয়েন্টটাতে ক্লিক করলে দেখবেন লেখা আসবে যে এক্সাম বুকিং দেওয়ার যে ডেট গুলা সেগুলো আসবে। অর্থাৎ এমআরসিপি অক্টোবর পার্ট 1 এক্সাম বুকিং, এইটা আপনার
ওই যে অপশনগুলো থাকবে এক্সাম হিস্ট্রিতে, সেই হিস্ট্রিতে ওই অগাস্টের 5 তারিখ ওইখানে আপনি এক্সাম বুকিং দেওয়ার জন্য ক্লিক করলে আপনার হচ্ছে এক্সাম বুকিং দেওয়া শুরু হবে। ঠিক আছে? সো এই স্টেপ বাই স্টেপ কিছু ইনফরমেশন ওরা জানতে যাবে, ওইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনি ক্লিক করে ইয়েস ও নোটও দিবেন, দিয়ে সেটা ক্লিক করলে আপনার এক্সাম বুকিংটা হয়ে যাবে। আপনি ওই দিনও টাকা দিতে পারেন অথবা 5-7 দিন পরে আপনি টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আপনারা যে কাজটা করবেন নেক্সট 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে, আপনার প্রথম কাজ হচ্ছে একটা মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করে ফেলা। তাহলে আপনার মোটামুটি যে আপনার একটা সাইটে, আমার রয়্যাল কলেজের সাইটে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন এটার উপরে বেসিস করে আপনার হচ্ছে পরীক্ষাতে প্রিপারেশন, সরি, পরীক্ষা বুকিং রিলেটেড যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে ওই 9 আগস্টের 5 তারিখে আমরা বুকিং দেওয়া শুরু করি। তাহলে এটা গেল হচ্ছে মাই এমআরসিপি অ্যাকাউন্ট রিলেটেড পয়েন্ট। এরপরে আসি, এরপরে হচ্ছে আমরা যদি এক্সাম বুকিং দিব মাই এমআরসিপি অ্যাকাউন্ট, হাউ টু অ্যাপ্লাই গেল এটা। এরপরে আসেন আমরা, তাহলে হাউ টু অ্যাপ্লাই কিন্তু আমার অবশ্যই মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করে ফেলতে হবে। তারপর হচ্ছে এক্সামের ফরম্যাটটা কি, এই ফরম্যাটে ক্লিক করলে কিন্তু আমরা সেটা পেয়ে যাবো। এক্সামের ফরম্যাটটা কি, হ্যাঁ, ফরম্যাটের মধ্যে দেখেন লেখা আছে যে যে স্পেশালিটি আর হচ্ছে নাম্বার অফ কোশ্চেন। স্পেশালি আমাদের পার্ট 1 এন্ড পার্ট 2 কার্ডিওলজিতে টোটাল 14টা কোশ্চেন পাবো। পেপার 1 এন্ড পেপার 2 ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেরাপিউটিক্স থেকে 15টা কোশ্চেন আসবে। ক্লিনিক্যাল সায়েন্স থেকে 25টা কোশ্চেন, ডার্মাটোলজিতে 8টা কোশ্চেন, এন্ডোক্রাইন ডায়াবেটিস মেটাবলিজম মেডিসিন থেকে 14টা কোশ্চেন। অর্থাৎ কোন সিস্টেম থেকে কতটা কোশ্চেন আসবে এটার একটা টোটাল 200 কোশ্চেন একটা সামারাইজ দেওয়া আছে, হ্যাঁ। তো সাধারণত পরীক্ষাতে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি আপনার এরকম না যে মানে পেপার 1-এ শুধু কার্ডিও নিউরো এরকম 5-7টা সিস্টেম থেকে কোশ্চেন আসবে, এরকম না। পেপার 1ও অল সিস্টেম থেকে কোশ্চেন আসবে, পেপার 2-তেও অল সিস্টেম থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? এটা কোনো মানে স্পেশাল কোনো ইয়ে নাই যে এই সিস্টেম গুলো নিয়ে পেপার 1 বা এই সিস্টেম নিয়ে পেপার 2, এরকম না। অল সিস্টেম থেকে পেপার 1-এ কোশ্চেন আসবে এবং অল সিস্টেম থেকে পেপার 2-তে কোশ্চেন আসবে। তাহলে এখানে একটু ধারণা নিয়ে নিবেন যে কোন সিস্টেম থেকে কয়টা কোশ্চেন আসে, তাহলে একটা আপনার আবার আইডিয়া হয়ে গেল। তাহলে ওইভাবে কিন্তু প্রিপারেশনটাকে আপনি এফোর্ট দিতে পারবেন যে কোনটাকে আমাকে এফোর্ট দিতে হবে বেশি। তবে এরকম না সবগুলো আপনাকে এফোর্ট দেওয়া লাগবে আর কি, কোনোটাকে বাইপাস করে যাওয়া যাবে না। তারপর আছেন স্যাম্পল কোশ্চেন, যেটা আমি বলছিলাম যে ওই যে আমার রুটিনে যে ছিল, রুস্টারের মধ্যে ছিল যে লাস্টের দিকে আর কি। সেটা একটু আমি দেখাই দিচ্ছি। যেমন এই যে রুটিনটা করছিলাম এখানে সিম্পল লিখে ফেলছে আর কি, এটা স্যাম্পল হবে। স্যাম্পল এক্সাম অন এমআরসিপি ওয়েবসাইট। ঠিক আছে? এই যে এক্সামের ডেটটা 10-10-2024-এ দেওয়া আছে, এই এক্সামটা আপনি দিবেন হচ্ছে এখান থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে আসার পরে। তাহলে এখানে যে স্যাম্পল কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেন যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ওরা স্যাম্পল কোশ্চেনে আপনি চলে আসবেন আর কি। তো এখন এই যে স্যাম্পল কোশ্চেন আছে এখানে আপনি স্টার্ট এক্সাম, আপনার ইমেল আইডি যেটাতে আপনি হচ্ছে করছিলেন ওই এমআরসিপি ওয়েবসাইটটা, মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করছেন, সেই ইমেলটা দিবেন। আর একটা হচ্ছে রেস্কিউ একটা পাসপোর্ট দিবেন, দিলে হচ্ছে আপনি কন্টিনিউ করলে 200 এক্সামের একটা কোশ্চেন চলে আসবে। অবশ্যই এটা পরীক্ষার আগে আপনি দিয়ে যাবেন আর কি, পরীক্ষাটা। কারণ এখান থেকে দেখা যায় 2-3টা কোশ্চেন হলেও এখান থেকে কমন পড়ে যায় আর কি। সেই জন্য অবশ্যই 200 কোশ্চেন পরীক্ষার আগে দিতে হবে। তবে এই কোশ্চেনটা অনেক কঠিন করবে এবং পরীক্ষার কোশ্চেন, এই পরীক্ষাটা দিয়ে সবাই মোটামুটি ধরনের হতাশ হয়ে যাবে। কিন্তু হতাশ হলে চলবে না। আপনার মনে রাখতে হবে যে এখান থেকে 2-3টা কোশ্চেন আসবে, ওই 2-3টা কোশ্চেন আমার যেন পারতে পারি, সেটা হচ্ছে আমার মেইন টার্গেট। তারপর হচ্ছে প্রিপারেশন কিভাবে নিবেন এই রিলেটেড কিছু কথাবার্তা আছে এখানে প্রিপারেশনে। হ্যাঁ, তো আমরা তো প্রিপারেশন কিভাবে নিব অলরেডি বলে ফেলছি। তারপরে কেউ যদি জাম্প পড়তে চান এখান থেকে পড়তে পারেন, তো আমি বলবো যে পড়ার দরকার নেই, সময় নষ্ট আর কি। আমরা প্রিপারেশন মাগরাবি, পাস টেস্ট, পাস মেডিসিন, পাস পেপারস, এইগুলো পরে আমরা হচ্ছে প্রিপারেশনটা নিব। তারপর রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট সাধারণত আপনার অ্যাকাউন্টে মাই এমআরসিপি অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আপনি হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানেও যদি ক্লিক করেন রেজাল্ট নট ফাউন্ড আসছে আর কি, এখানে ক্লিক করলে আপনার আরসিপি কোড নাম্বার এবং ইমেল আইডি দিলে আপনি রেজাল্টটা এখান থেকে নিতে পারবেন। তাহলে আপনার এমআরসিপি পার্ট 1 রিলেটেড যা যাবতীয় আছে এখান থেকে কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন, হ্যাঁ। তো এখন আমাদের মেইন পয়েন্ট হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাই এমআরসিপি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি থাকে, এফএকিউ যেটা আছে, আচ্ছা।
এটা হচ্ছে পার্ট 1। কেউ যদি পার্ট 2 সম্পর্কে জানতে চায় তাহলে পার্ট 2 তে ক্লিক করলে পার্ট 2 সবকিছু জানতে পারবে। কেউ যদি প্যাসেজ রিলেটেড জানতে চায় তাহলে প্যাসেজ রিলেটেড সে এখানে ক্লিক করে জানতে পারবে। আর স্পেশালি সার্টিফিকেট এক্সামিনেশন, কেউ যদি ধরেন রেসপিরেটরি সিস্টেমের উপরে এক্সামিনেশন দিতে চায়, এন্ডোক্রাইনোলজিতে এক্সামিনেশন দিতে চায়, রিমাটোলজিতে এক্সামিনেশন দিতে চায়, তাহলে স্পেশালিটি সার্টিফিকেট এক্সামিনেশন ক্লিক করলে ওইখানে আপনার সবকিছু পেয়ে যাবে। তো আমরা যেহেতু পার্ট 1, সো আমাদের টোটাল ফরম্যাটটা এই জায়গার মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে এমআরসিপি পরীক্ষার জন্য এখন আলটিমেটলি আমাদের একটা ভালো প্রিপারেশন রাখতে হবে, যে প্রিপারেশনটা নিলে আমরা যেন মানে পরীক্ষাতে হোঁচট না খাই। ঠিক আছে, সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনবো, আপনারা কোশ্চেন বলবেন। যদি কিছু জানার থাকে সেটা একটু বলবেন। বলতে পারেন, ঠিক আছে। অনেকেই মেসেঞ্জারে অনেক কিছু বলেন, হ্যাঁ, আসলে সবকিছু মেসেজ দিয়ে টেক্সট করে বলা যায় না তো, এন্ড ফ্রি এন্ড ফ্র্যাঙ্কলি বলতে পারেন, ঠিক আছে, এটা ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি ব্যাপক টেক্সট করো, এত টেক্সট করো কেন? এত টেক্সট করতে হয় বলো। ভাইয়া, সরি ভাইয়া, অ্যাকাউন্টটা কি এখনই খুলে ফেলবো নাকি জাস্ট শুধু ওই মানে ইমেলটাই ফার্স্টে খুলে রাখবো আপাতত? মাই এমআরসিপি অ্যাকাউন্ট অবশ্যই 4-5 দিনের মধ্যে ওপেন করে ফেলতে হবে, হ্যাঁ। জি ভাইয়া। ওকে, আচ্ছা। জি এই ভাইয়া। ক্ষেত্রে বলি, অনেকেই হচ্ছে 1 বছর সময় লাগে আর কি ইন্টার্ন। ধরেন এমবিবিএস পাস করার পর থেকে 1 বছর সময় লাগবে। ওই সময়টা যদি আপনি গ্যাপ রাখতে হবে আর কি, হ্যাঁ। জি স্পেশালি যেটা করতে হবে সেটা হচ্ছে সোজা কথা, বাংলা কথা হচ্ছে আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট পাওয়ার পরপরই আপনি এক্সামে বুকিং দিতে পারবেন। কারণ এক্সাম বুকিং দিতে গেলে আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেটটা লাগবে, হ্যাঁ। এছাড়া হচ্ছে আপনি কিন্তু এক্সামটা বুকিং দিতে পারবেন না। যেদিনই আপনি ইউনিভার্সিটি সার্টিফিকেটটা পেয়ে যাবেন, ওই যেটা টেম্পোরারি সার্টিফিকেট, এটা না, একদম অরিজিনালটা কিন্তু, হ্যাঁ। জি জি। যেদিন পেয়ে যাবেন সেদিনই আপনি ইলিজেবল ফর এক্সাম। ঠিক আছে, আপনি ওই দিন থেকে এক্সামের জন্য হচ্ছে আপনি দিতে পারবেন। তো এই জন্য যারা একদম ইন্টার্ন করেন তারা, মোট কথা হচ্ছে আপনি অ্যাজ সুন এজ পসিবল ইন্টার্নশিপ শেষ হওয়ার সাথে সাথে ভার্সিটি থেকে হচ্ছে আপনার মেন সার্টিফিকেটটা তুলে ফেলতে হবে, হ্যাঁ। কারণ ওইটা হচ্ছে আমার অ্যাটাস্টেড করে ফটোকপি করবেন, ফটোকপি করে ওইটা অ্যাটাস্টেড করবেন এমআরসিপি যারা কমপ্লিট করছে তাকে দিয়ে। আর অথবা নোটারি করতে পারেন, অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে 3-3.5 হাজার টাকা দিয়ে এটা অ্যাটাস্টেড করাতে পারেন। যেটা ভার্সিটি থেকে দিছে সেটা বিএমডিসিটা না? না, বিএমডিসি না, এমবিবিএস পাসের সার্টিফিকেট, নট জি বিএমডিসি। জি। থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস, আসসালামু আলাইকুম। রাইট, ওয়ালাইকুম আসসালাম। এমবিবিএস অ্যাটাস্টেড সার্টিফিকেট কখন লাগবে? আচ্ছা, এটা হচ্ছে এমবিবিএস অ্যাটাস্টেড সার্টিফিকেট। ওকে, এটা আমি একটু বলে দেই। এমবিবিএস অ্যাটাস্টেড সার্টিফিকেট যেটা আছে এটা, এই পয়েন্টটা একটু মিসিং হয়ে গেছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে আমরা যখন হাউ টু অ্যাপ্লাই, হ্যাঁ, এখানে যাবেন। এখানে গেলে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গেছিলাম। এখানে ক্লিক করবেন, হ্যাঁ। আচ্ছা, যখন আপনি সিট বুকিং দিবেন, দ্যাট মিনস আগস্টের 5 তারিখ, হ্যাঁ, যখন সিট বুকিং দিবেন, সিট বুকিং দেওয়ার পরে আপনি টাকা জমা দিতে হবে। ঠিক আছে, সিট বুকিং দিবেন, আপনি বুকিং দেওয়ার সাথে সাথে টাকা দিতে পারেন, অথবা 2 দিন 3 দিন 4 দিন পরও টাকা জমা দিতে পারেন, সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে না, আমি বুকিং দিলাম টাকা জমা দিলাম না, তাহলে পরবর্তীতে আবার বুকিং দিলে আপনার কিন্তু 10% টাকা বেশি ওরা নিয়ে নিবে। তো এটা খেয়াল রাখতে হবে। বুকিং দেওয়ার পরে আপনি টাকা জমা দিবেন। টাকা জমা দিলে ওনারা আপনাকে একটা মেল পাঠাবে যে হ্যাঁ, আপনার এক্সাম বুকিং এর পেমেন্টটা কমপ্লিট হয়েছে, এরকম করে একটা মেল দিবে। এখন কমপ্লিট হওয়া মানে আপনাকে বলে দিবে যে আপনার আরসিপি কোড নাম্বার হচ্ছে এত। ঠিক আছে, আপনার আরসিপি কোড নাম্বার হচ্ছে এত, অর্থাৎ আপনি টাকা জমা দেওয়ার পরে তারপরে হচ্ছে রয়্যাল কলেজ থেকে আপনাকে একটা আরসিপি কোড নাম্বার দেবে। যখন আপনি আরসিপি কোড নাম্বারটা পাবেন, পাওয়ার পরে, আগে না কিন্তু, আরসিপি কোড নাম্বারটা পাবেন পাওয়ার পরে দেন হচ্ছে এমবিবিএস পাসের যে সার্টিফিকেটটা সেটা অ্যাটাস্টেড করবেন। করে এই যে একটা মেল দেওয়া আছে এখানে, pmq@mrcpuk.org, এই মেইলে হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার আরসিপি কোড নাম্বার লিখবেন,
আর আপনার যে এমবিবিএস পাশের সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেটটা হচ্ছে এই মেইলে mpmq@mrcpuuk.org এ, এই মেইলে হচ্ছে পাঠাই দিবেন। এই মেইলে পাঠাইলে, এই মেইল পাঠানোর আগ পর্যন্ত, অর্থাৎ ওরা হচ্ছে এমবিবিএস পাশের সার্টিফিকেটটা পাওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা টাকা জমা দিলেও ওরা ইনকমপ্লিট লিখে রাখবে। তো অনেকে দেখা যায় টাকা জমা দেওয়ার পরে যখন দেখে যে কি ব্যাপার, ওরা মেল দিল যে আমার এখন অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট আছে, তখন খালি বারবার হচ্ছে আমাদেরকে নক দিতে থাকে, ফোন দিতে থাকে। হ্যাঁ, ওটা ভয় পাওয়ার কিছু নাই। আপনি টাকা জমা দেওয়ার পরে ওরা বলবে যে আপনার অ্যাপ্লিকেশনটা এখনো ইনকমপ্লিট, আপনি হচ্ছে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট পাঠান, তারপর হচ্ছে হচ্ছে আমরা কমপ্লিট করে দিব আর কি। তো আপনি টাকা জমা দেওয়ার পরে পিএমকিউ এবং যেটা সেটা হচ্ছে আরসিপি কোড নাম্বার এবং আপনার নাম দিয়ে তাদেরকে মেল করে দিবেন। এই মেইলে পাঠাতে হবে কিন্তু, হ্যাঁ, pmq@mrcpuuk.org, এই মেইলে পাঠাবেন। পাঠালে কারোটা 3 দিন পরে, কারোটা 4 দিন পরে, কারোটা 5 দিন পরে, কারোটা 1 সপ্তাহ পরে গিয়ে ওরা কনফার্ম করবে। কনফার্ম যেদিন করবে সেদিন একটা মেল দিবে, মেল দিয়ে বলে দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিটেড হয়েছে, আপনার পিএমকিউটা আমরা রিসিভ করছি। আর যদি পিএমকিউ তে কোনো ঝামেলা পায়, তাহলে ওরা বলে দেবে PMQ পাঠাইছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, এখন আপনার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট আছে, আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস পাঠান। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি এক্সাম বুকিং দেওয়া, টাকা জমা দেওয়া এবং আরসিপি কোড পাওয়ার পরে আপনার এমবিবিএস পাসের সার্টিফিকেটটা এই মেইলে হচ্ছে পাঠাতে হবে। রাইট।